নমস্কার, ঘড়ি মিলিয়ে নিচ্ছেন তো? রাত 9টা, মানে সত্যি শোনার সময়। আর প্রত্যেক দিন, সপ্তাহের রোজ রাত 9টায় আমি আসবো সত্যি বলতে। যা বলবো সত্যি বলবো। কথায় বলে মামা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে। তবে এই মামা ভাগ্নের কথা একেবারে আলাদা। এই জুটিতে বরং বিপদই বেশি। এখানে মামার কাঠগড়ায় ভাগ্নে। তা সপ্তাহের প্রথম কাজের দিনে কোন মামা ভাগ্নের গপ্প শোনাবো আপনাকে? মামা কে, ভাগ্নেটি বা কে? ভাগ্নেকে আপনি চেনেন, বিলক্ষণ চেনেন। চিনেছেন তো আগের দিনই, যেদিন হেভিওয়েট শ্বশুর জামাইকে দেখলেন। সেদিনের জামাই আজকের ভাগ্নে, অর্থাৎ কল্যাণময় ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। আজকের গল্পে জামাই আর তার মামা প্রধান চরিত্র। মামা বলছেন বিপদের নাম ভাগ্নে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরিবারে যে গল্প এবার আপনাদের শোনাবো তা হার মানাবে যে কোনো ফ্যামিলি ড্রামাকে। আর এই নিয়েই আমাদের আজকের মেগা এক্সক্লুসিভ রিপোর্ট, যা দেখলে হিট মেগা সিরিয়ালও পানসে লাগবে আপনার। কারণ যা বলি সত্যি বলি। এবার গল্পটা বলি। শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে মামলা থেকে আগেই রেহাই পেয়ে গেছেন জামাই। তবে এই জামাই মানে ভাগ্নেকে কাঠগড়ায় তুলছেন কল্যাণের মামা, ইডির অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী নিয়োগ দুর্নীতি মামলায়। আদালতে দাঁড়িয়ে মামা কি বলেছেন জানেন? বলেছেন, আমি যা বলছি সত্যি বলছি, স্বেচ্ছায় কারোর চাপে নয়, নিজে বলছি। আমাদের মেগা এক্সক্লুসিভ রিপোর্টে দেখাবো পশ্চিম মেদিনীপুরের পিংলার অখ্যাত খিরিন্দাতে এই ঝাঁ চকচকে স্কুল তৈরি করেছিল বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট। আর এত বড় কর্মকাণ্ড যার জমিতে, তিনি আর কেউ নন, এই মামা, কল্যাণময় ভট্টাচার্যের মামা। আদালতে চলছে যার সাক্ষ্য গ্রহণ। এই ছবি দেখে আপনাদের মনে হতেই পারে মামা বাবু বড় কেউ কেটা কেউ। আদৌ তাই? পিংলার বাতাসে যদি কান পাতেন শুনবেন অন্য গল্প। মাত্র কটা বছর আগেও এই মামা পুরোহিতের কাজ করে সংসার চালাতেন। হঠাৎ বিশাল গাড়ি করে ঘুরতে শুরু করেন। মামার দাবি ছিল 2018 থেকে ধাপে ধাপে তিনি এই জমি কেনেন। পরে 7 বিঘা জমি লিজ নিয়ে স্কুল তৈরি করেন ভাগ্নে কল্যাণময়। বিষয়টা শুনে যত সোজা মনে হচ্ছে মোটেই নয়। আগেই বলেছি, পুরো গল্প শুনলে আপনাদের কাছে মেগা সিরিয়ালের প্যাচ পানসে লাগবে। বাকিটা শুনুন। আদালতে দাঁড়িয়ে মামা বলছেন ভাগ্নেকে বিশ্বাস করেছিলেন, আর কিছু জানেন না। এ যেন একে অপরের ওপর দোষ চাপিয়ে নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা। একদিকে প্রাথমিকের নিয়োগ মামলাতে রাজসাক্ষী হয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, যা এই মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে বিপদে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আবার আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামা, সে বয়ান দিচ্ছে তারই ভাগ্নের বিরুদ্ধে, অর্থাৎ কল্যাণ ভট্টাচার্যের বিরুদ্ধে। বিশ্বাস, স্নেহের ভাগ্নেকে বিশ্বাস করে ফেঁসে গিয়েছেন। আদালতে বারবার প্রমাণ করার চেষ্টা করছেন মামা বাবু। আইনজীবী তাকে প্রশ্ন করেন, 3টে কোম্পানির ডিরেক্টর আপনি, 2টোর পার্টনার, ব্যাংকের যাবতীয় সই করতেন। মামা বলছেন আমি জানতাম না। আইনজীবী বলছেন কোন কাগজে সই করলেন সেটা না দেখেই সই করলেন, এটা আপনার অভ্যেস? মামা বলছেন হ্যাঁ, সই করতাম, কিন্তু হ্যাবিট নয়। কল্যাণকে বিশ্বাস করতাম, তাই যেখানে বলতো সই করতাম। ভাবুন, মামার দাবি বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে আইন, আদালত আর কেলেঙ্কারির ফাঁসে জড়িয়েছে গুণধর ভাগ্নে, মানে হেভিওয়েট শ্বশুরের জামাই কল্যাণময়। পরম স্নেহের সেই ভাগ্নে অবশ্য রাজসাক্ষী হয়ে আপাতত মামলার বাইরে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে মুখ খুলতে চেষ্টা করেছেন মামা বাবু। তাকে 5-6 বার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রের গোয়েন্দা সংস্থা। ইডির কাছে কি বলেছেন মামা বাবু শুনুন। আগে কৃষিকাজ করতেন, মাসে আয় ছিল 20 থেকে 30 হাজার। ভাগ্নে কল্যাণময় তাকে কোম্পানি তৈরির প্রস্তাব দেন। মেসার্স বোটানিক অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেড নামে সংস্থা করেন।
কোম্পানিতে কল্যাণময় 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন। মামার দাবি তিনি ছিলেন শুধুই বেতনভোগী কর্মচারী, মাস গেলে পেতেন 50,000 টাকা। ভাগ্নে কল্যাণময় মেসার্স অধিকারী ট্রেডার্স এবং মেসার্স এসকেপি এন্টারপ্রাইজেস নামে দুটো সংস্থার পার্টনার করা হয় তাকে। এছাড়াও মেসার্স ইমপ্রোলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড আর HEI ওয়েলথ ক্রিয়েশন রিয়েলটার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক করা হয়েছিল। আরও একাধিক সংস্থার পার্টনার তাকে করা হয়। আরও দাবি করছেন মামা, সব কোম্পানি নিয়ন্ত্রণ করতেন ভাগ্নে কল্যাণময়, মানে কল্যাণের কল্যাণী মামার বাড়বাড়ন্ত। স্কুলের প্রশাসনিক প্রধান ছিলেন মামা, সেখানেও নাকি ভাগ্নের নির্দেশেই কাজ করতে হতো। অভিযোগ কি? পার্থর স্ত্রীর নামে তৈরি ট্রাস্ট আর স্কুলের মাধ্যমেও কালো টাকা সাদা করা হতো। ইডি বলছে, বয়ানে মামাবাবু জানিয়েছেন কল্যাণময় তাকে বলেন স্কুলের জমি কেনা, মাটি ভরাট, নির্মাণ সামগ্রী কেনার টাকা পার্থ চ্যাটার্জি দেন। কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে নগদে 14 থেকে 15 কোটি টাকা দেওয়া হয়েছিল। ক্যাশ 14 থেকে 15 কোটি টাকা ক্যাশ। ভাবতে পারছেন? তার বাড়ি থেকে পাওয়া নথি বাজেয়াপ্ত হলে আপত্তি নেই, তিনি বা তার পরিবার সম্পত্তি কেনার জন্য কোনো অর্থ ব্যয় করেননি। একবার ভাবুন, একজন গ্রামের পুরোহিত, তার নামে হঠাৎ সম্পত্তি, বাড়ি, গাড়ি। এখন আদালতে দাঁড়িয়ে যেন মনে মনে বলছেন, জম জামাই ভাগনা কেউ নয় আপনা। ভাগ্নে কল্যাণময়ের বিরুদ্ধে মামার অভিযোগ তো শুনলেন, এবার শুনুন জামাই কল্যাণময়ের দাবি। পার্থর কালো টাকা সাদা করার ফিকির নিয়ে জামাইয়ের কি বয়ান। নিয়োগ দুর্নীতির কালো টাকার পাহাড় সাদা করতে পার্থর সঙ্গী ছিলেন জামাই কল্যাণময়। উঠেছিল নানা অভিযোগ। ইতিমধ্যে রাজসাক্ষী হয়ে মামলা থেকে রেহাই পেয়েছেন জামাই। ইডির কাছে তিনি কি বলেছিলেন? নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেন শ্বশুর পার্থ। ভুয়ো সংস্থাগুলোর কর্ণধার পদে বসানো হয় কল্যাণময়কে। পার্থর স্ত্রীর নামে তৈরি বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমেও কালো টাকা সাদা করা হতো। এর ট্রাস্টি হিসেবে নাম রয়েছে কল্যাণময় ও তার স্ত্রী সোহিনী ভট্টাচার্যের। ট্রাস্টের তহবিল জোগাড়ের জন্য বিভিন্ন ব্যক্তিকে নগদে 1.17 কোটি টাকা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার বদলে ট্রাস্টের নামে চেকের টাকা নেন। বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের নামে সম্পত্তি কেনার ক্ষেত্রে আর্থিক নয়ছয় হয়েছিল। পূর্ব মেদিনীপুরে BCM ইন্টারন্যাশনাল স্কুল তৈরির জন্যও কল্যাণময়কে নগদে 15 কোটি টাকা দেন পার্থ। এখানেই শেষ নয়, সূত্র বলছে ইডির জিজ্ঞাসাবাদে কালো টাকা সাদা করার আরও পন্থা জানিয়েছেন পার্থর জামাই রাজা কল্যাণময়। সেগুলো কিরকম? 2017 সালে মেসার্স বোটানিক অ্যাগ্রোটেক নামে একটি সংস্থা তৈরি করেন কল্যাণময়। এই সংস্থার কাজ ছিল ধান কেনা বেচা ও মাছ চাষ। নিয়োগ দুর্নীতির কালো টাকায় মাছ ও ধান বিক্রির আয় হিসেবে দেখানো হতো কি শ্বশুর জামাইয়ের যৌথ কৌশল হোক বা পিঠ বাঁচানোর টেকনিক। রেহাই মিলেছে জামাইয়ের, যদিও মানতে নারাজ শ্বশুরের আইনজীবী। আমি জানি না উনি কেন করেছেন, কিন্তু উনি সাক্ষ্য অ্যাকিউজড হিসেবে বাদ হয়েছেন, কিন্তু ওনার কোম্পানি কিন্তু অ্যাকিউজড হিসেবেই আছেন। আদালতে চলছে সাক্ষ্য গ্রহণ। নিয়োগ মামলায় চট্টোপাধ্যায় পরিবারের আর কি কি গল্প উঠে আসে নজরে রাখবো। মামা ভাগ্নের পর এবার কালীঘাটের কাকুর কথায় আসে। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির খবর দেখুন। সুজয় পৃষ্ঠভদ্রে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল। 30 এপ্রিল পর্যন্ত কাকুর জামিন বাড়িয়ে দিল হাইকোর্ট। কালীঘাটের কাকুর বাড়িতে বাহিনী মোতায়েন রয়েছে। কাকুর যত জ্বালা এখন বাহিনীকে নিয়ে, বাহিনীটা শোয়ার ঘর দখল করে নিচ্ছে, এই সব জানিয়ে হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন কাকু। বাহিনীকে বাড়ির শৌচালয় ব্যবহার করতে দিতে হবে। কালীঘাটের কাকুকে নির্দেশ দিল হাইকোর্ট। KYC করানোর জন্য একজন ব্যাংক কর্মীকে সুজয় পৃষ্ঠভদ্রের সঙ্গে দেখা করতে দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। তার মানে বাহিনী আর দোতলায় উঠে শোয়ার ঘর দখল করবে না, নিচের শৌচালয়ই বাহিনীও সীমাবদ্ধতা থাকছে আদালতের নির্দেশ অনুযায়ী। টাকা কি? সংখ্যা, মানে অঙ্ক। আর সেই অঙ্ককে ধরে রাখতে আরও কত রকমের অঙ্ক, ওই যে কালোকে সাদা করার অঙ্ক।
দেখুন, শ্বশুর, জামাই, মামা, ভাগ্নে, কাকু সবাই মিলে অঙ্কই তো কষে যাচ্ছেন। অঙ্ক কষে কি করে ঠিক থাকা যায়, টাকা ঠিক রাখা যায়, নিজে সুরক্ষিত থাকা যায়, গোয়েন্দাদের নজর এড়ানো যায়। চতুর্দিকে অঙ্ক কষা চলছে। সামনে আর একটা ভোট এলো বলে অঙ্ক কষা বেড়ে গেছে। শুভেন্দু অধিকারী 180-র অঙ্ক কষে দিয়েছিলেন আগে, তারপর 5% অঙ্ক অনেকদিন ধরে তিনি কষছেন। এইবার ওই 5% হিন্দু ভোটের তত্ত্ব খারিজ করতে নতুন করে অঙ্ক কষা শুরু করলেন তৃণমূলের তরুণ তুর্কি। কি বললেন তিনি? বললেন, শুধু সংখ্যালঘু ভোটে মমতা বারবার ক্ষমতায় ফিরে আসেন এ তত্ত্ব মিথ্যে। নস্যাৎ করতে গিয়ে দেবাংশুর অঙ্কটা তো আমাদের দেখতে হবে। দেখুন, 5% যদি সনাতনীরা 5% 26-এর দিকে তাকিয়ে দিন কয়েক আগেই 180 আসনের টার্গেট বেঁধেছেন শুভেন্দু অধিকারী। রবিবার হলদিয়ায় অতিরিক্ত 5% হিন্দু ভোট চাইলেন বিরোধী দলনেতা। তার দাবি, আর 5% হিন্দু ভোট বিজেপির ঝুলিতে এলেই উল্টে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভোট দিতে যায় না 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেব আমরা। শুভেন্দুর 180 আসনের টার্গেট ওড়াতে এক্স স্যান্ডেলে অঙ্ক কষেছিলেন দেবাংশু ভট্টাচার্য। এবার বিরোধী দলনেতার 5% হিন্দু ভোটের তত্ত্ব উড়িয়ে দিলেন তৃণমূলের এই তরুণ তুর্কি। সোমবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বোর্ড পেন হাতে নিয়ে হাজির হলেন দেবাংশু। বাংলার ধর্ম বা জাত কেন ফ্যাক্টর নয় তারও ব্যাখ্যা দিলেন। 2021-এ তৃণমূল সিট পেয়েছে 215টা। বিরোধী কে ছিল? বিজেপি। 2016-তে বিরোধী কে ছিল? বাম কংগ্রেস জোট, আমি লিখছি সংযুক্ত মোর্চা। কিন্তু তৃণমূল কটা সিট পেয়েছিল? 211টা। আমি বামেদের সেগুড়ে বালি দেওয়ার জন্য এই অঙ্কটা দিলাম যে বিরোধী বিজেপি বলে তৃণমূল জিতছে না। আপনারাও যখন প্রধান বিরোধী 2016-তে তৃণমূল প্রায় একই সংখ্যক সিটই পেয়েছিল। দেবাংশুর ব্যাখ্যা অনুযায়ী বাম কংগ্রেসকে সরিয়ে বিজেপি বিরোধী পরিসর দখল করেছে ঠিকই, কিন্তু সব হিন্দু তাদের ভোট দেয়নি। তাই বিরোধী বদলালেও শাসক শিবিরের আসন সংখ্যায় খুব বেশি হেরফের হয়নি। বাংলার নির্বাচনে হিন্দু মুসলমান এবং জাত হয় না। বাংলার নির্বাচনে একটাই ফ্যাক্টর, আর সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে পরে জি 24 ঘন্টায় ব্যাখ্যা দিতে গিয়ে বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, দুর্গাপুরের মতো হিন্দু প্রধান লোকসভা আসনগুলোতে তৃণমূলের জয়ের প্রসঙ্গ টেনে এনেছেন দেবাংশু। শুভেন্দু বাবুরা যতই বলুন আর 5 জন হিন্দু বেরোন, 7 জন হিন্দু বেরোন, আমি আবার আগেও বলেছি আবার বলছি, এ বাংলার মাটিতে প্রত্যেকটা ঘরে ঘরে আপনি একটা রামকৃষ্ণ দেব, একটা বিবেকানন্দ দেব অথবা একটা মা শারদার ছবি খুঁজে পাবেন। বাঙালি হিন্দুদের ঘরে আশারাম বাপু বা রাম রহিমের ছবি থাকে না। শুভেন্দু ছেড়ে দেওয়ার পাত্র নন। এদিন নাম না করে দেবাংশুকে তমলুকে হারের কথা মনে করিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। 51টা মুসলিম বুথ আছে, পাঠিয়ে দেবো। মমতা ব্যানার্জি কটা ভোট পেয়েছে, আমি কটা ভোট পেয়েছি। আর হিন্দু বুথগুলোও পাঠিয়ে দেবো, আমি কটা পেয়েছি। ওরা হিন্দু বুথে গণতান্ত্রিক লড়াই হয়। ওই তমলুকে যে ছোড়াটা গেছিল, ওই ছোড়াটা পোস্ট করেছে, হ্যাঁ ওই ভাটাংশু তো, যেটা গেছিল তমলুকে কানমোলা খেয়ে পালিয়েছে। সামনেই 26, ভোট মেশিনে কার অঙ্ক মিলবে? দেখুন, ভোট না রাজনীতিকরা এজেন্ডায় করেন। প্রত্যেকের নিজের নিজের টার্গেট ভোট ব্যাংক রয়েছে। দেবাংশু ভট্টাচার্য যতই আঁকি বুকি কেটে বোঝানোর চেষ্টা করুন, শুভেন্দু অধিকারী যে তত্ত্ব খাড়া করার চেষ্টা করছেন, যে পারসেপশন তৈরির চেষ্টা করছেন যে মমতা ব্যানার্জি মাইনরিটি ভোটের জোরে ক্ষমতায় আসেন বারবার, তা নস্যাৎ করতে চাইছেন। আসলে বিজেপির টার্গেট, শুভেন্দু অধিকারীর টার্গেট ওই উল্টো দিকের ভোট ব্যাংক, মানে হিন্দু, কোট আনকোট হিন্দু ভোট ব্যাংক। ওই 30 আর 70-এর হিসেব। আর সেই ভোট ব্যাংকে ধরে রাখতে শুভেন্দু অধিকারী 5% তো বলছেনই, সঙ্গে আরো অনেক তত্ত্ব সামনে আনছেন।
এবার ভুতুড়ে ভোটার তালিকাতে ধর্ম ঢুকে পড়েছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা সম্মিলিতভাবে বলছেন ভোটারের তালিকায় বেছে বেছে হিন্দু নাম কেটে দেওয়া হচ্ছে। বিশ্বাস করুন, এটাই অভিযোগ। কৃষ্ণনগর 2 ব্লকে 98 ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। শুভেন্দুর দাবি, হিন্দু ভোটারদের ধরে ধরে ডেকে পাঠাচ্ছেন বিডিও। কৃষ্ণনগর 2 ব্লকের বিডিওকে আদালতে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। মনোজ পন্থ আমাদের মুখ্য সচিব, তার নির্দেশে নাকি হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এত নির্দিষ্ট অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। হিন্দু ভোটারদের ডিস্টার্ব করা হচ্ছে কেন? প্রশ্ন বিরোধী দলনেতার। উত্তর দিয়েছে শাসক, শুনুন। সাদা কাগজে দরখাস্ত দিলে যদি বিডিও তার ইনকোয়ারি করেন এবং এই হিন্দু ভোটারদেরকে ডিস্টার্ব করেন, তাহলে আমরা এই বিডিওকে সাসপেন্ড করার জন্য বলবো। মোদী সরকার ইলেকশন নিয়ে সবথেকে বড় স্ক্যাম যেটা করলেন, যে বিভিন্ন বিধানসভা আমরা ভোটার লিস্ট ম্যানিপুলেট করে জিতব। ইলেকশন কমিশনার নিয়োগ, এই কারণেই তারা বদলে ফেলেছিল সিস্টেমটা। হিন্দু ভোটারদের বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, মারাত্মক অভিযোগ করছেন। মানে ভুতুড়ে ভোটারের তালিকায় হিন্দু ঢুকে গেছে, ধর্ম ঢুকে গেছে। এর মধ্যেই শুভেন্দু অধিকারীর কাছে চ্যালেঞ্জ গড় ধরে রাখা, ভাঙন আটকানো, বিশেষ করে তাপসী মণ্ডলের পর। আর তাই আজ কোথাও একটা পাল্টা দেওয়ার চেষ্টা করলেন বিরোধী দলনেতা। প্রশ্ন উঠল, রামনগর তুমি কার? রামনগর অধিকারী নাকি গিরির? সঞ্জয় গারুর দলবদল এবং রাতারাতি ইউটার্ন ঘিরে জমজমাট চর্চা পূর্ব মেদিনীপুরের রামনগরে। বাকিটা আমি বলবো না। দেখুন, শুভেন্দু অধিকারী তাপসী মণ্ডলের দলবদলের পাল্টা দিতে পারলেন কি? বিজেপি ত্যাগ, তৃণমূলে যোগদান, 24 ঘন্টাও কাটল না। ঘর বাপসি, তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে। কার্যত আয়ারাম গয়ারামের নজির সৃষ্টি করলেন রামনগরের নেতা সঞ্জয় গারু। বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে ফের ফিরলেন বিজেপিতে। রামনগরের পালধুই গ্রাম পঞ্চায়েত শুধু নিজের জেলা নয়, এই এলাকা শুভেন্দুর গড় বলেই পরিচিত। পঞ্চায়েতও গেরুয়া শিবিরের দখলে। 26-এর ভোটের মুখে বিরোধী দলনেতার খাস তালুকেই ভাঙনের খবরে রাজ্য রাজনীতিতে হইচই পড়ে যায়। শুক্রবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দাপুটে নেতা ও পঞ্চায়েত সদস্য সঞ্জয় গারু সহ 4 পঞ্চায়েত সদস্য। তাতে পঞ্চায়েত হাতে থাকবে কিনা তা নিয়েই পদ্ম শিবিরে শঙ্কা তৈরি হয়। কিন্তু রবিবারই ফের সঞ্জয় গারু ইউটার্ন। ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় গোল্ডেন ডাক। ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে 0 রানে প্যাভিলিয়নে ফেরত। যেন ছুটে গেলেন আর দৌড়ে ফিরে এলেন। কেন? বুথের কর্মীদের উদ্দেশ্যে তারা যেভাবে আমাকে তাদের মনের কথা, দুঃখ প্রকাশ যেটা বলেছে আমাকে, তাদের কথায় আমি ফেলতে পারিনি। সোমবার নিজে উপস্থিত থেকে দলে যোগদান করালেন তৃণমূলে যাওয়া সঞ্জয় গারু সহ 4 পঞ্চায়েত সদস্যকে। আর তারপরই হুঙ্কার, গড়ই থাকে। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি জেলা তৃণমূল নেতৃত্ব। গড়ই থাকে, লোকসভায় প্রমাণ করেছে, বিধানসভায় প্রমাণ করেছে। গড় কিছু নেই। কিসের গড়? উনি দেখি গড় চিৎকার করছেন। আরে গড় থাকলে তো 2021 সালে আমরা 9টা, বিজেপি 7টা। রামনগর আবার অখিলগিরির বিধানসভা এলাকা। মূলত তার হাত ধরে জোড়া ফুলে ভিড়েছিলেন সঞ্জয় গারু। কয়েক ঘন্টাতেই প্রত্যাবর্তনের পর তাঁর দাবি জোর করে দলে ফেরানো হয়েছে। যারা আমাদের দলে জয়েন করেছে, কাল রাত 1টার সময় সেই লোকটাকে তুলে তাকে জোর করে পতাকা ধরিয়েছে। সে আজকে বিবৃতি দিয়েছে। পালধুই পঞ্চায়েতের সমীকরণ তাহলে কি দাঁড়ালো? গত পঞ্চায়েত ভোটে পালধুই পঞ্চায়েতে মোট আসন ম্যাজিক ফিগার 11। গত পঞ্চায়েত নির্বাচনে 15টি আসন পায় বিজেপি। তৃণমূলে দখলে যায় 6টি আসন। 4 সদস্য দলত্যাগে বিজেপির আসন কমে দাঁড়ায় 11। তৃণমূলের আসন বেড়ে হয় 10। সঞ্জয় গারুর প্রত্যাবর্তনের পর বিজেপি 12, তৃণমূল 9। পালধুই পঞ্চায়েতে মোট আসন 21।
তৃণমূলের অবশ্য দাবি আরও কয়েকজন পঞ্চায়েত সদস্য যোগাযোগ রাখছেন, শীঘ্রই পালদুই পঞ্চায়েত তাঁদের দখলে আসবে। পাল্টা বিজেপিরও প্রায় একই দাবি। এই দাবি পাল্টা দাবির মধ্যেই রামনগরে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে। দেখুন, বিরোধীরা মূলত বিজেপি এ রাজ্যে বারবার নারীরা সুরক্ষিত নয়, নারী নিরাপত্তায় রাজ্য ফেল করেছে। যতই এনসিআরবি রিপোর্ট তুলে ধরে কলকাতা নিরাপত্তম শহর দেখানোর চেষ্টা করুক তৃণমূল চালিত সরকার এবং তৃণমূল, বিজেপি মানতে নারাজ। বারবার রাজনীতির কাঠগড়ায় উঠেছে এ রাজ্যের নারী নিরাপত্তা। এবার দিল্লি মানে দেশের রাজধানীতে নারী নিরাপত্তা নিয়ে উদ্যোগী হলো বিজেপি। দিল্লি এখন বিজেপির দখলে, আর দিল্লিতে নারী সম্ভ্রম, নারী সুরক্ষা রক্ষায় জোর দিতে চাইছে বিজেপি। কলকাতা পুলিশের দুর্গা বাহিনী দেখেছেন তো, দুর্গা বাহিনী নিয়েও আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। সেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশে নারী নিরাপত্তায় অ্যান্টি রোমিও স্কোয়াড আগেই ছিল। এবার সে পথে হেঁটেই নারী সুরক্ষায় শিষ্টাচার স্কোয়াড গড়ল দিল্লি পুলিশ। দীর্ঘদিন বাদে দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। বিধানসভা নির্বাচনের সংকল্পপত্রের প্রতিশ্রুতি মতো মহিলাদের নিরাপত্তায় এবার দিল্লিতে শিষ্টাচার বাহিনী গড়ছে বিজেপি। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় বিজেপিকে পাল্টা নিশানা করছে তৃণমূলও। যোগী রাজ্যে অ্যান্টি রোমিও স্কোয়াড, তাই নিয়েও আক্রমণ করেছে শাসক দল। অ্যান্টি রোমিও স্কোয়াড কি হাতরাস উন্নাও আটকাতে পেরেছে, প্রশ্ন তৃণমূলের। আবার এ রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল্লিতে শিষ্টাচার শেখাতে চায় বিজেপি। মহিলাদের সামনে রেখে তোলা হবে রোমিওদের। সাদা পোশাকের মহিলারা আদতে পুলিশ কর্মী। উত্তরপ্রদেশ মডেলে মহিলাদের ইফটিজিং ও যৌন হেনস্থা রোখার দাওয়াই দিল্লি পুলিশের। শিষ্টাচার স্কোয়াডে থাকবেন একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর, 4 জন পুলিশ কর্মী, একজন হেড কনস্টেবল ও 8 জন কনস্টেবল। প্রতিটি জেলায় 2টি করে স্কোয়াড তৈরি হবে। এই শিষ্টাচার স্কোয়াড মূলত পথে ঘাটে, বাজারে, দোকানে এবং একেবারে যেগুলি গণপরিবহন ব্যবস্থা রয়েছে তাতে নজরদারি চালাবে। কোথাও কোনো রকম কোনোভাবেই মহিলার সঙ্গে অশালীন আচরণ করলেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি পুলিশের সূত্রে খবর, এই স্কোয়াড শুধু অভিযোগের ভিত্তিতেই নয়, শতপ্রণোদিত হয়েও অভিযান চালাবে। উত্তরপ্রদেশের অ্যান্টি রোমিও স্কোয়াডের সঙ্গে দিল্লির শিষ্টাচার স্কোয়াড যা কিনা নতুন বিজেপি সরকার আনছে তার কিছু ফারাকও রয়েছে। এখানে কাউকে কানে ধরে উঠবোস করানো বা শারীরিকভাবে নির্যাতন করা হবে না, তাকে শিষ্টাচার শেখানো হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মহিলাদের জন্য ঝুঁকিপূর্ণ জায়গায় গাড়ি ও বাইকে বিশেষভাবে টহল দেবে শিষ্টাচার স্কোয়াড। নারীদের সুরক্ষায় স্পর্শকাতর রাজধানীর কিছু জায়গা ইতিমধ্যেই চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। বিবৃতি দিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, মহিলা ও পুরুষ আধিকারিকদের নিয়ে একটি দল তৈরি হয়েছে। প্রাথমিক পর্যায়ে এমন 30টি দল তৈরি করা হবে। দিল্লি পুলিশের সূত্রে খবর, নিগৃহীতারা যেন অহেতুক হেনস্থার শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকবে বাহিনী। বিজেপির এই যে গুরু ঠাকুরগিরি, এই গুরু ঠাকুরগিরি কোনোভাবেই উই দ্য পিপল অফ ইন্ডিয়া মানে না, মানবেও না। মহিলা সুরক্ষা, মহিলা নিরাপত্তা, মহিলাদের প্রশ্ন আলাদা, আর ওরা যেটা করছে সেটা মহিলা বা পুরুষ নির্বিশেষে স্বাধীনতায় হস্তক্ষেপ। যেভাবে মহিলাদের উপর অত্যাচার বাংলায় ঘটেছে একের পর এক, মহিলাদের সুরক্ষার জন্য যদি কোনো রাজ্য সরকার এই ধরনের ব্যবস্থা নেয়, আমরা তো মনে করি বাংলাতেও বিজেপির সরকার আসার পর আমরা এই ধরনের সেল বা পুলিশের তরফ থেকে এই ধরনের সেল তৈরি করব, যে সেল মহিলাদের সুরক্ষাটাই শুধু দেখবে। নারী সুরক্ষা দিল্লি পুলিশের কাছে বাড়তি মাথা ব্যথার কারণ। মেয়েদের কটূক্তি, শ্লীলতাহানি, যৌন হেনস্থার মতো ঘটনায় রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দিল্লির নির্ভয়া কাণ্ডের মতো ভয়ঙ্কর ও নৃশংস ঘটনা একসময় গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ক্ষমতায় এসে এবার রাজধানীর নারী সুরক্ষা সুনিশ্চিত করতে উদ্যোগ নিল বিজেপি। শিষ্টাচারের প্রশ্নে না ওই ঋতুপর্ণর কথা ভীষণ মাথায় আসছে। ঋতুপর্ণ পাখিরা, বিরাট কোহলি যার কাছে ভগবান,
একবার ছুঁয়ে দেখার ইচ্ছায় গ্রেফতার হতে হলো। তবে ওর কোনো আফসোস নেই, কিন্তু আফসোস অনেক মানুষের। একটা বাচ্চা ছেলে, সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে, কত তাবড় অপরাধীরা ধরা পড়ে না, পুলিশ যাদের খুঁজে পায় না, বা অভিযোগ পুলিশ খুঁজে পেতে চায় না। বাচ্চা ছেলে, হ্যাঁ আইন ভেঙেছে, কিন্তু এত লঘু দণ্ডে, এত লঘু পাপে গুরুদণ্ড দেওয়া যায়? প্রশ্ন উঠছে ঋতুপর্ণকে নিয়ে, প্রশ্ন উঠছে শিষ্টাচার নিয়ে। শিষ্টাচার যদি সত্যি আসে তাহলে বলতেই হবে এটা স্পেশাল। তবে সব কিছুতেই যদি এমন শিষ্টাচার থাকতো, যেমন ধরুন আপনি আমরা যখন ভীষণ বেকায়দায় পড়ি, যখন পুলিশ থানা করেও আমাদের কিচ্ছু হয় না, তখন সোজাসুজি আমরা আদালতে ছুটি, তাই না? আর সেখানেই যদি শিষ্টাচারের অভাব হয়, একজন বিচারপতির কাছে আমরা দরবার করি, হুজুর বিচার দিন, তিনি যদি অনাচার করেন, তেমনই তো অভিযোগ। এক বিচারপতির বাড়িতে ক্যাশ নগদ 15 কোটি, এরকম টাকার পাহাড় কে কবে দেখেছি? বাঙালি কল্পনায় ওই নায়ক সিনেমার সিনটা উত্তম কুমার টাকার খনিতে ডুবে যাচ্ছেন অনেক দিন কল্পনা করে এসেছে। টাকার পাহাড় বলতে হালে আমরা অপার টাকার পাহাড়ের কথা জানি। বাড়ি থেকে প্রায় 55 কোটি টাকা হাঁ করে দেখেছে বাংলা। এবার আবার টাকার পাহাড়, না বাংলায় নয়, এবার ওই দিল্লিতে বিচারপতির বাড়িতে টাকার পাহাড় সংসদে উঠল, রাজনীতি তোলপাড় হলো। আসল উত্তরটা জানা যাবে, তবে রাজনীতি আবার প্রশ্ন করছে বিচারপতির ভূমিকায়। পোড়া নোট নিয়ে তোলপাড়ের জেরে এবার আগুন ছড়ালো দেশের সংসদেও। এসব কি চলছে? প্রশ্ন তুলে সরব বিরোধীরা। যাদের হাতে বিচার ব্যবস্থা হ্রাস রয়েছে, তাদের হাতে তাদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে বিচার ব্যবস্থা করুণ ছবি, বলছেন অভিষেক। সত্যিই তো, বিচারপতির বাড়ির এমন ছবি কে কবে দেখেছে আগে? বিচারপতি ভার্মা তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন আগেই। সুপ্রিম কোর্ট তৈরি করেছে 3 সদস্যের তদন্ত কমিটি। বিচারপতি ভার্মার বিরুদ্ধে এফআইআর এর আর্জিতে জনস্বার্থ মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট। উঠছে ইডি সিবিআই তদন্তের দাবিও। ইলাহাবাদ হাইকোর্টে বিচারপতি ভার্মার বদলি রুখতে সরব হয়েছেন আইনজীবীরা। সোমবার থেকে অবশ্য কোনো মামলাই শুনছেন না বিচারপতি যশবন্ত ভার্মা। আইন বিভাগের এই তোলপাড়ের আজ সোমবার লাগলো সংসদেও। Now the problem of the country is this: no one can keep vigil over the judges. Only after getting the sanction of the CGI. इतने बड़े बड़े अमाउंट जो है जो जल रहे हैं, जिसमें पुलिस के कर्मचारी जहां जल रहे, वो कह रहे हैं कि गांधी जी जल रहे हैं। ये चीजें अगर आम आदमी के घर परिवार में हुई होती तो एक बहुत बड़ी जांच बैठती। ईडी, सीबीआई, इनकम टैक्स वाले जाते, सब कुछ होता। लेकिन जिस तरह से 6-7 दिन घटना को छिपाया गया, ये सबके सामने है कि कुछ ना कुछ चल रहा है। जो बहस किए कॉन्स्टिट्यूंट असेंबली में, ये मुद्दा कभी छेड़ा नहीं और इसके बारे में वो बात हुई नहीं। खामोखा इन्होंने आज ये मुद्दा उठाकर अपने करप्शन केसेस को गवर्नमेंट छुपाना चाहती है। সরকার পক্ষ বলছে তদন্তের পরেই ঠিক হবে পরবর্তী পদক্ষেপ। তো সেটা তো সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করে তারা তদন্ত করেছে, তদন্তের রিপোর্ট আসতে দিন। যদি তদন্তের রিপোর্ট এসে দোষী হয় তাহলে তার ইমপিচমেন্ট হবে। এই হাউস তো এখনো পর্যন্ত কোনো বিচারপতির ইমপিচমেন্ট দেখেনি, প্রয়োজন হলে সেটাও দেখবে। সত্যি বিরল এই ঘটনা। আইনজ্ঞ মহলের মতে বিরল বলেই সম্ভবত প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা রক্ষায় দায়বদ্ধতা রক্ষার বার্তা দিতেই দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট, টাকা উদ্ধারের ভিডিও সামনে এনেছে সুপ্রিম কোর্ট। তবে বিচারপতি ভার্মা প্রথম নন যিনি রাজনীতির কাঠগড়ায় উঠেছেন। এর আগেও
বিভিন্ন বিচারপতি বিতর্কে জড়িয়েছেন, রাজনীতি প্রশ্ন করেছে। দেখুন, 2017 সালে আদালত অবমাননার অভিযোগে বিচারপতি CS কারনানের 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি V রামাস্বামীর বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগে ইমপিচমেন্ট প্রস্তাব ওঠে। লোকসভায় ভোটাভুটিতে নাকচ হয়ে যায় প্রস্তাব। বিচারপতি PD দিনাকরনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। 2011 সালে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরুর আগে পদত্যাগ করেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধেও টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। রাজ্যসভায় পাশ হয়ে যায় ইমপিচমেন্ট প্রস্তাব। লোকসভায় প্রস্তাব যাওয়ার আগেই ইস্তফা দেন তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে বিতর্কে জড়িয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও। 2018 সালে CJI দীপক মিশ্রের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিল বিরোধীরা। রাজনীতি না এই বাংলার রন্ধ্রে রন্ধ্রে, কোথাও কিচ্ছু ছাড়ে না রাজনীতি। একেবারে শকুনের দৃষ্টিতে তাকিয়ে থাকে সব কিছুর দিকে। ভাগাড়ও ছাড়ছে না রাজনীতি। আর এবার দেখাবো আপনাদের সেই ভাগাড়ের রাজনীতি। হ্যাঁ, ভাগাড় নিয়ে রাজনীতি যে হয় দেখছি হাঁ করে গত কয়েকদিন ধরে। যুযুধান দুপক্ষ। হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় সরানো এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রীর ভাগাড় নিয়ে আশ্বাস, বিরোধীরা বাদ যায়, এই তো সুযোগ। পাল্টা ঘটনাস্থলে ছুটলেন রাজ্যের বিরোধী দলনেতা, আর বেলগাছিয়ার ভাগাড়ে দাঁড়িয়েই রাজ্যকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী। ভাগাড়ে ধস, জলের পাইপলাইন ফেটে বিপত্তি, রাস্তা বাড়িতে ধস। গত কয়েকদিন ধরেই বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকা। আর এই পরিস্থিতিতে সোমবার বেলগাছিয়ায় যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ঘটনাস্থল ঘুরে দেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দুই শিবিরের দুই নেতার হাওড়া সফর ঘিরে তুঙ্গে উঠেছে ভাগাড় রাজনীতি। এদিন সকালে হাওড়ার বেলগাছিয়ার F রোডে যান ফিরহাদ। আগামী 2-3 বছরের মধ্যে ওই জায়গার সমস্ত বর্জ্য সরিয়ে ফেলার আশ্বাস দেন পুরমন্ত্রী। যাদের বাড়ি ধসে গিয়েছে তাদের পুনর্বাসনের ব্যাপারেও আশ্বাস দেওয়া হয়েছে। এই ভাগাড়টা যাতে 3 বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায়, তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। এদিকে মন্ত্রীকে কাছে পেয়ে অভাব অভিযোগের কথা জানান অনেকেই, কেউ কেউ ক্ষোভও উগরে দেন। ফিরহাদ পেরোনোর পর ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী। এলাকায় ঘুরে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। বিপর্যয়ের জন্য রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা। আমরা কাল থেকে রিলিফ ক্যাম্প চালাচ্ছি। আমরা প্রত্যেক বাড়িতে যতক্ষণ না ওয়াটার কানেকশন হচ্ছে 20 লিটার করে পানীয় জল দেব সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বিজেপির পক্ষ থেকে 5,000 টাকা করে দিয়েছি। নেতাদের যা আসার পরেও স্বস্তি নেই হাওড়ায়। ফাটল ধরা বাড়িতেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বাসিন্দারা। ক্যামেরায় মিন্টুর সঙ্গে রনয়ের রিপোর্ট, জি24 ঘন্টা। প্রত্যেক দিনই 2-4টে খুব গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে দেখিয়ে দিই আজও। লন্ডনে রাজপথে মুখ্যমন্ত্রী। আজ ভারতীয় হাই কমিশনে কর্মসূচি মুখ্যমন্ত্রীর, কাল যোগ দেবেন শিল্প বৈঠকে। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী সফর সঙ্গী সৌরভ। ফিরহাদ হাকিমের পর হাওড়ার বেলগাছিয়ায় শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে বচসা, রক্তাক্ত করেছে পুলিশ, দাবি শুভেন্দুর। পরে বিধানসভায় ব্যান্ডেজ, অ্যাম্বুলেন্স নিয়ে আসেন সজল ঘোষ। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধসের জেরে বাড়িতে ফাটল, পুরমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ ক্ষতিগ্রস্তদের। মেজাজ হারালেন ফিরহাদ। 3 বছরে ভাগাড় সরিয়ে মাঠ, আশ্বাস পুরমন্ত্রীর। তবে এই ভাগাড়ে রাজনীতিতে গিয়ে শুভেন্দু অধিকারী রক্তাক্ত হয়েছেন, এমনই অভিযোগ তার। শুভেন্দু অধিকারীর হাতে আঁচড় লেগেছে। সে কি কাণ্ড! বেলগাছিয়ার ভাগাড়ের অলিতে গলিতে ঘুরতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তার হাতে আঁচড়টি দিল কে? শুভেন্দুবাবু নিজেই তার উত্তর দিয়েছেন, শোনাবো এক্ষুনি। তারপর বেলগাছিয়া ভাগাড় থেকে সোজা বিধানসভার গেট। আবার তিনি নিজের ওই রক্তাক্ত হাত দেখালেন।
কতটা রক্ত আপনাকেই দেখতে হবে। ঢুকে গেলেন বিধানসভার ভিতরে, ততক্ষণে সজল ঘোষ অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর জন্য। রক্তাক্ত বিরোধী দলনেতা বলে কথা। তারপর দেখার মতো দৃশ্য দেখুন। গোলাম মুর্তেজা এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে। এও এক রক্তারক্তি কাণ্ড। কি করেছে দেখুন, কি করেছে দেখুন। ভাগাড়ে ধস নামার জেরে বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকা। সেই পরিস্থিতি দেখতে সোমবার বেলগাছিয়ার এফ রোডে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শুরুতে সব ঠিকই চলছিল। এক জায়গায় পুলিশের ব্যারিকেডে আটকে যান শুভেন্দু। সেখানেই বচসা থেকে ধস্তাধস্তি। ভিড় থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু। হাওড়া পুলিশের এক সাব ইন্সপেক্টরের নাম নিয়ে বলেন তাকে রক্তাক্ত করেছে পুলিশ। রাকিবকে খুশি করতে গোলাম মুর্তেজা করেছে, আর প্রবীণ ত্রিপাঠী, রাজীব কুমার লন্ডনে থাকা মদ ব্যবসায়ীর সঙ্গে ট্যুরে যাওয়া, ওদের মা মমতাকে খুশি করার জন্য বিরোধী দলনেতাকে রক্ত বের করেছে। হাওড়ায় দাঁড়িয়ে এক প্রস্ত শুশ্রূষা। বিরোধী দলনেতার হাতে বড়দিন লাগিয়ে দিলেন বিজেপি কর্মী। সেখান থেকে সোজা বিধানসভা। শুভেন্দু আসার আগেই ডাক্তার আর অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তারাই বিরোধী দলনেতার হাতে ব্যান্ডেজ বেঁধে দেন। বিধানসভা ছাড়ার আগে আরও একবার পুলিশ আর শাসক শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। গোলাম মুর্তেজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো অরিট নেই। সেদিন বাড়ির উপরে করেছে, আটকে দিল। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। পাল্টা বিরোধী দলনেতার কাঁটায় নুনে ছিটে দিল তৃণমূল শিবির। এইসব এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইনজেকশন আপনি নিয়ে নেবেন, ওটা দরকার। যে কোনো জায়গায় গন্ডগোল দেখলেই দৌড়ে যাওয়া, গিয়ে এলোমেলো কথা বলা, এতে বাংলার রাজনীতিতে আর যাই হোক না কেন জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে শুভেন্দুর রক্তারক্তি অভিযোগে আবারও তুঙ্গে শাসক বিরোধী তরজা। ক্যামেরায় মিন্টু ও জয়ন্তের সঙ্গে রণয় ও শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। হাওড়া শেখালো কলকাতাকে। হাওড়ার বেলগাছিয়া ধসের জেরে কি ঘুম ভাঙলো কলকাতা পুরসভার? পুর কর্তৃপক্ষের অবশ্য দাবি, দীর্ঘদিনের প্রকল্প আটকে ছিল জমি জটে। এবার জট কেটে যাওয়ায় ধাপার মাঠেই তৈরি হবে নয়া প্লান্ট। খুব শীঘ্রই ময়লার পাহাড় কেটে নতুন প্লান্ট তৈরির কাজে হাত দেবে পুরসভা। হঠাৎ এখনই কেন এতদিন ধরে আটকে থাকা প্রজেক্ট? ভয় ধরিয়েছে বেলগাছিয়ার ভাগাড়। আগে বাসে চেপে গেলেও নাকে রুমাল চেপে ধরতে হতো, চোখ বন্ধ করে বলে দেওয়া যেত এই স্টপেজের নাম ধাপা। এখন দুর্গন্ধ কমেছে ঠিকই, কিন্তু বেড়েছে দূষণের দাপট। জমে থাকা পাহাড় প্রমাণ কঠিন বর্জ্য বিষিয়ে দিচ্ছে পরিবেশকে। ভয়ঙ্কর বিপদের মুখোমুখি দাঁড়িয়ে শহর কলকাতা। সংকট মেটাতে বছর 2 আগে পরিকল্পনা করা হয় জঞ্জাল মুক্ত করার। হাওড়ার বেলগাছিয়ায় ধসের পরই কাজে গতি এসেছে। ধাপার পাহাড় কাটতে উদ্যোগ নেওয়া হয়েছে। তৈরি হবে নয়া প্ল্যান্ট। সরকারে আসার পর শহরের দূষণ রোধে জোর দিয়েছিল তৃণমূল সরকার। সেই লক্ষ্যে বর্জ্য প্রক্রিয়াকরণ করে তা পুনর্ব্যবহার যোগ্য করে তোলার পরিকল্পনাও ছিল। ধাপার মাঠে তৈরি হওয়ার কথা ছিল প্ল্যান্ট, তবে 2023 সালে জমি জটে তা আটকে যায়। অবশেষে 2 বছর পর কাটতে চলেছে সেই জট। নতুন প্ল্যান্ট তৈরির জন্য ধাপা সংলগ্ন এলাকায় 73 হেক্টর জমি চিহ্নিত করা হয়। 2023 সালে জমি অধিগ্রহণ বাবদ 850 জন চাষির ক্ষতিপূরণের তালিকা অর্থ দপ্তরের কাছে তুলে দিয়েছিল কলকাতা পুরসভা। ক্ষতিপূরণ বাবদ 55 কোটি টাকা এই বছরে পুরো কোষাগারে ঢুকতে চলেছে বলে সূত্রের খবর। কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া সম্পূর্ণ হলে ধাপার মাঠে প্ল্যান্ট তৈরির কাজ শুরু হবে। মানবিক দিকটাকে আমরা কনসিডার করে এদেরকে একটা সোলাসিয়াম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুসারে ইতিমধ্যে ফাইল তৈরি করে তার অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। সেটা সেখানে প্রসেসে আছে, অনেক দূরই এগিয়েছে। আশা করছি খুব শীঘ্রই সেই অনুমোদনটা চলে এলেই আমরা এদেরকে যে সোলাসিয়াম সেটা আমরা দিয়ে দিতে পারবো। 2000
2025-এর শেষের দিকেই এই প্ল্যান্ট শুরু হয়ে যেতে পারে বলে মনে করছে কলকাতা পুরসভা। ফলে এই প্ল্যান্ট তৈরি হলে যেমন ধাপার পাহাড় কাটা সম্ভব হবে, তেমনই শহরকে দূষণ মুক্ত করতে পারবে কলকাতা পুরসভা। বর্তমানে 4000 টন জঞ্জাল পড়ে ধাপায়, 500 টন জঞ্জাল প্রক্রিয়াকরণ করা হয়। ফলে জমা জঞ্জাল ও জঞ্জাল প্রক্রিয়াকরণের পরিমাণের মধ্যে অনেকটাই ফারাক থেকে যাচ্ছে। বর্তমানে 20 একর জমি আবর্জনা মুক্ত করা হয়েছে। নয়া প্ল্যান্ট তৈরি হলে সেই ফারাকটা অনেকটাই কমবে বলে মনে করছে পুর কর্তৃপক্ষ। ক্যামেরায় কমল জানার সঙ্গে রক্তিমা দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। ওই যে একটু আগে বলছিলাম শিষ্টাচার কার আছে আর কার নেই। যেদিকেই তাকাবেন শিষ্টাচারের অভাব দেখবেন। ওষুধ, মানুষের প্রাণ বাঁচায় যে ওষুধ, সেই ওষুধে না হলে এরকম শিষ্টাচারের অভাব হয়? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলে। মাসখানেক ধরে রাজ্যে হই হই রই রই, বাজার চলতি একাধিক ওষুধ, খুব সাধারণ মাথা ব্যথার, জ্বরের, বমির, প্রেশারের, এইসব ওষুধ নাকি ভেজাল। বুঝবো কি করে? যেখানে 2 পয়সা বেশি ডিসকাউন্ট, সেখানেই তো আমরা ছুটি ওষুধ কেনার জন্য, আর সেই সব ওষুধেই নাকি যত গরমিল। বুঝবো কি করে, চিনবো কি করে? ওষুধ খেয়ে যদি অসুখ বাঁধে, আমি আপনি যাবোটা কোথায়? মোদ্দা প্রশ্ন এটাই। অবস্থা এমনই যে এবার সিআইডির হাতে রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ তদন্তভার তুলে দিচ্ছে। সিআইডি দেখুক গলতটা কোথায়। এমন তদন্ত কত দেখলাম। শুধু সিআইডি কেন, তাবর ইডি, সিবিআই, এই ধরুন না, সারদা, নারদ, আর বাকি লিস্ট বলছি না। কোনো কিছুর ফয়সালা হয়েছে এখনো অবধি? তাহলে এই যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার ফেক ওষুধের মামলা, তার তদন্ত হবে ফয়সালা? প্রশ্ন থাকলো, প্রশ্ন তোলাই আমার কাজ, কারণ আমি যা বলি সত্যি বলি। গত ফেব্রুয়ারিতে আমতায় জাল ওষুধ চক্রের ফাঁস হওয়ার পর থেকে হইচই শুরু হয় রাজ্য জুড়ে। যেভাবে চেনা পরিচিত কোম্পানির লোগো আর স্ক্যানার জাল করে নকল ওষুধ বাজারে ছড়ানো হয়েছিল, তাতে নড়ে চড়ে বসে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড। তারপর থেকেই ওষুধ নিয়ে চিন্তা বেড়েছে, বই কমেনি। ঝুলি থেকে বের হয়ে এসেছে একের পর এক বেড়াল। আমতার ঘটনার পর একাধিক অভিযোগ সামনে আসে। সম্প্রতি হাওড়া থেকে এক ব্যক্তির অভিযোগ পায় রাজ্যের ড্রাগ কন্ট্রোল বোর্ড। তার অভিযোগ ছিল বাবার জন্য কেনা হার্টের ওষুধে কাজ হচ্ছে না। এর আগেও ব্লাড প্রেশারের ওষুধ টেল মানিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছিল। নির্দিষ্ট ব্যাচ নম্বরের রক্তচাপের সে ওষুধ জাল হয়ে রাজ্যের খোলা বাজারে ছড়িয়ে পড়েছিল বলে জানিয়েছিল ড্রাগ কন্ট্রোল। হার্টের ওষুধেও এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়, আর তদন্তে নেমে কিছু খুঁটতে কেউটে। উত্তর 24 পরগনার আগরপাড়া এবং নাগেরবাজার এলাকায় বিপুল পরিমাণ জাল ওষুধের সন্ধান মেলে। উত্তরপ্রদেশ থেকে এইসব জাল ওষুধ এনে রাখা হয়েছিল গোডাউনে। তারপরেই তড়িঘড়ি ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেটের তরফে নির্দেশিকা জারি করা হয়, সতর্ক করা হয় ওষুধের দোকানগুলিকে। নামী ওষুধ প্রস্তুতকারী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে প্রতারণা। লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ ছড়িয়ে গিয়েছে বাংলার একাধিক ওষুধের দোকানে। না জেনেই সেসব ওষুধ যাচ্ছে আমাদের শরীরে। এই জাল ওষুধের তদন্তে এবার সিআইডি দ্বারস্থ হয়েছে ড্রাগ কন্ট্রোল বোর্ড। ইতিমধ্যেই এই সংক্রান্ত নথি তারা তুলে দিয়েছে তদন্তকারী সংস্থার হাতে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দেখুন, আমি না সব দিকে নজর রাখি, পড়শি বাংলাদেশের দিকে একদম সেন নজর দিয়ে রেখেছি। জরুরি অবস্থা জারির গুজব ছড়াচ্ছে। পদ্মা পাড়ে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে রবিবার রাতে সমাজ মাধ্যমে আলোচনা শুরু হয়। যদিও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, জরুরি অবস্থা জারির আলোচনা স্রেফ গুজব ছাড়া কিছু নয়। লাগাম ছড়া বাংলাদেশে মৌলবাদীদের উল্লাস জারি। সে দেশে হিন্দুদের ওপর এখনো লাগামহীন অত্যাচার চলছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ভারতে এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড। এই অবস্থায় সে দেশে জরুরি অবস্থা জারি নিয়ে সমাজ মাধ্যমে হঠাৎ আলোচনা ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা চলছে।
নৈরাজ্যে বাংলাদেশের নতুন টার্গেট সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। সোশ্যাল মিডিয়ায় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের ভিন্ন ভিন্ন পোস্ট ঘিরে শোরগোল ও জাতীয় নাগরিক পার্টির অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। দলের মধ্যে আলোচনা না করেই নেতাদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে এনসিপির ভিতরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এনসিপির একাংশই একান্ত আলাপচারিতায় এ নিয়ে সরব হয়ে প্রকাশ্যে ভিন্ন মত পোস্টকে হাসনাত ও সার্জিসের ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি বলছেন। দল হাস্যরসের বস্তু হয়ে উঠছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির কোনো নেতা। বৃহস্পতিবার মধ্যরাতে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লেখেন, গত 11ই মার্চ তিনি সহ দুজনকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। হাসনাতের সেই পোস্টে শোরগোল পড়ে যায়। এরই মধ্যে এক ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন, যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। সার্জিসের এই পোস্টে কমেন্ট করে প্রকাশ্যে এ নিয়ে সরব হয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই আবহেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের নানা তথ্যে জরুরি অবস্থা জারি নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে রবিবার। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি দাবি করেছেন, পুলিশ সতর্ক রয়েছে, দেশে যে স্থিতিশীলতা রয়েছে সেটা রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতারে যোগ দিয়ে তিনি মন্তব্য করেছেন, কয়েকদিন আগেও আমরা দেখেছি সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে। এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে তৈরি হওয়া নতুন দল এনসিপির একাংশের সেনাপ্রধানের বিরুদ্ধে খুঁটি সাজানো ঘিরে অস্থির বাংলাদেশের রাজনীতি। মামা ভাগ্নে দিয়ে শুরু করেছিলাম, শিষ্টাচারের সত্যি দেখলেন তো? সত্যি জানার শোনার অভ্যেস করুন রোজ রাত 9টায়। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।